আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি জানেন যে গুগলে প্রতিদিন ৮.৫ বিলিয়নেরও বেশি গুগল সার্চ করা হয়। এটা এমন হয়ে গেছে যে বিশ্বের প্রতিটি মানুষ দিনে অন্তত একবার গুগল সার্চ করে। এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়, কিন্তু আরও আশ্চর্যজনক বিষয় হল এই সব কিছুই সম্পূর্ণ ফ্রি। আর শুধু গুগল সার্চ নয়, গুগলের প্রায় প্রতিটি পণ্যই সম্পূর্ণ ফ্রিতে চলে। ইউটিউবে ভিডিও দেখা ফ্রি, জিমেইল ব্যবহার করা ফ্রি, গুগল ম্যাপ ব্যবহার করা ফ্রি। এত কিছু ফ্রি দেওয়ার পরেও গুগলের মার্কেট বাজেট $2 ট্রিলিয়ন চেয়েও বেশি। এটা কিভাবে সম্ভব হতে পারে? গুগল কিভাবে আমাদের এত পরিষেবা ফ্রি দিতে পারে, আমাদের কাছ থেকে কোনো চার্জ নেয় না, তবুও কিভাবে এটি এত ধনী কোম্পানিতে পরিণত হয়েছে? আজকের ভিডিওতে জেনে নেই ইন্টারনেটের সবচেয়ে বিখ্যাত কোম্পানি গুগলের বিজনেস মডেলটা কি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজ আমরা ফটোকপি মেশিনকে জেরক্স মেশিন বলি, সাদা আঠাকে ফেভিকল বলি এবং আঠালো ব্যান্ডেজকে ব্যান্ডএইড বলি। যখনই কোনো কোম্পানি এইভাবে তার ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে, তখন তার কাজের সাথে তার নাম যুক্ত হয়। গুগলের ক্ষেত্রেও একইভাবে আজ আমরা কাউকে ইন্টারনেটে অনুসন্ধান করার কথা বলতে হলে আমরা বলি, গুগল করো। বন্ধুরা, এই গুগল অনুসন্ধানটি 1998 সালে একটি কলেজ প্রকল্প হিসাবে শুরু হয়েছিল। ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন নামক দুই ব্যক্তি গুগলকে একটি লক্ষ্য নিয়ে তৈরি করেছিলেন, সমস্ত তথ্য সংগঠিত করা এবং এটিকে অ্যাক্সেসযোগ্য এবং কার্যকর করার জন্য। তারা বলেন যে আমরা বিশ্বের তথ্য সংগঠিত করতে চাই, আমাদের লক্ষ্য এটিকে সর্বজনীয়ভাবে অ্যাক্সেসযোগ্য এবং কার্যকর করা। প্রাথমিক দিনগুলিতে গুগল কেবল একটি সাধারণ সার্চ ইঞ্জিন ছিল, যা দেখতে এরকম কিছু ছিল। ইন্টারনেটে অনুসন্ধান করার জন্য খুব সহজ একটি ওয়েবসাইট হিসেবে গুগলকে তৈরি করা হয়। গুগল শব্দটির নিজস্ব কোনো অর্থ নেই, তবে এটি একটি সংখ্যার নাম দ্বারা অনুপ্রাণিত। গুগল একটি সংখ্যার নাম। যেমন 1 এর পরে যদি 3টি শূন্য থাকে, তাহলে আমরা তাকে 1000 বলবো। 1 এর পরে যদি 4টি শূন্য থাকে, তাহলে আমরা তাকে 10,000 বলবো। একইভাবে 1 এর পরে যদি 100টি শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটিকে গুগল বলা হয়। এই কোম্পানির নামটি গুগল বেছে নেওয়া হয়েছিল যাতে দেখানো যায় যে এই সার্চ ইঞ্জিন ইন্টারনেটে এত তথ্য খুঁজে পাবে যে এটি গুগল সংখ্যার মতো থাকবে। আপনি যদি ইন্টারনেটের অনেক পুরনো ব্যবহারকারী হন, তাহলে আপনার অবশ্যই মনে আছে যে গুগল যখন অনুসন্ধান করত, তখন প্রচুর ফলাফল পৃষ্ঠা থাকত এবং গুগল এই ফলাফল পৃষ্ঠাগুলিকে 1, 2, 3, 4, 5 এর নিচে অবিরামভাবে দেখাত। 2000 সালে গুগল তার প্রথম এবং সবচেয়ে বড় প্রোডাক্ট লঞ্চ করে, তা হল গুগল অ্যাডওয়ার্ড। তারা গুগলে বিজ্ঞাপন ব্যবস্থা চালু করে, আজ এটিকে গুগল অ্যাডস বলা হয়। এই কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলি গুগলের অনুসন্ধান ফলাফল পৃষ্ঠাগুলিতে তাদের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য অর্থ প্রদান করে। কিন্তু বছরের পর বছর ধরে গুগল অনেক পণ্য এবং পরিষেবা অফার করতে শুরু করে। 2004 সালে প্রথমবারের মতো জিমেইল চালু করা হয়। 2005 সালে গুগল ম্যাপ চালু করা হয়, যা বিশ্বের মানচিত্র ইন্টারনেটে তুলে ধরে। 2006 সালে গুগল ইউটিউবকে সংযুক্ত করে, যার উপর আপনি এই ভিডিওটি দেখছেন। বেশিরভাগ মানুষ জানেন না যে ইউটিউব শুরুতে একটি পৃথক কোম্পানি ছিল। 2006 সালেই গুগল ইউটিউবকে কিনে নেয়। এরপরে 2008 সালে গুগল অ্যান্ড্রয়েড চালু করে। অ্যান্ড্রয়েড হল একটি মোবাইল অপারেটিং সিস্টেম, বেশিরভাগ মানুষের ফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। একই বছরে গুগল তার ওয়েব ব্রাউজার গুগল ক্রোম চালু করে, যা আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত। অন্যদিকে গুগল তার হার্ডওয়্যার পণ্য তৈরি শুরু করে, যেমন তাদের পিক্সেল স্মার্টফোন, তাদের ক্রোমবুক ল্যাপটপ এবং স্মার্ট হোম ডিভাইস। এবং আজকের দিনে গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও খুব এগিয়ে যাচ্ছে। কিন্তু এমনটি নয় যে গুগল তার যতগুলো প্রোডাক্ট লঞ্চ করেছে, তার সব প্রোডাক্টই মার্কেটে সাকসেস হয়েছে। আমি এখন পর্যন্ত যে সমস্ত উদাহরণ তালিকাভুক্ত করেছি সেগুলি সফল প্রোডাক্ট এবং পরিষেবার উদাহরণ। কিন্তু গুগলের অসংখ্য ফেইলিউর রিজেক্ট প্রোডাক্টও রয়েছে। গুগল এমন অনেক প্রোডাক্ট তৈরি করেছে যেগুলো ব্যর্থ হয়েছে। যেমন গুগল প্লাসের মতো, গুগল ফেসবুকের প্রতিযোগিতায় নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু এটি ব্যর্থ হয়েছে। তারপর গুগল হ্যাংআউট, যা একসময় প্রচুর চ্যাটিং অ্যাপ হিসাবে চলত, কিন্তু ব্যর্থ হয়ে 2022 সালে এটি বন্ধ করা হয়। তারপর গুগল নেক্সাস ট্যাবলেট, আইপ্যাড প্রতিযোগিতায় একসময় এগুলোও খুব বিখ্যাত ছিল, কিন্তু কিছুক্ষণ পর গুগল এগুলোও বন্ধ করে দেয়। যেমন গুগল পডকাস্ট, গুগল গ্লাস, গুগল ওয়েভ, গুগল রিডার, এগুলি গুগলের ব্যর্থতার উদাহরণ। আপনি যদি উইকিপিডিয়ায় যান এবং পুরো তালিকাটি দেখেন, তাহলে 200টিরও বেশি পণ্য এবং পরিষেবা রয়েছে যেখানে গুগল ব্যর্থ হয়েছে। এখানে আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা রয়েছে, সঠিক সাফল্য অর্জন করতে হলে আপনাকে অনেকবার ব্যর্থ হতে হবে।
আসুন জেনে নেওয়া যাক আজ থেকে গুগল সবচেয়ে বেশি অর্থ আয় কিভাবে করে। সেটা হলো তার সেই পুরনো ব্যবসায়িক মডেল, গুগল সার্চ বিজ্ঞাপন থেকে। স্ক্রিনে আপনি 2022 সালে গুগলের মার্কেট বাজেট বিশ্লেষণ দেখতে পাচ্ছেন। মোট 280 বিলিয়ন মার্কিন ডলার আয়, যার মধ্যে 50 বিলিয়ন গুগলের আয়, যা থেকে 58% অর্থাৎ 162 বিলিয়ন ডলার গুগল সার্চ বিজ্ঞাপন থেকে আয় হয়। এরপরে আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস হল গুগল নেটওয়ার্ক বিজ্ঞাপন। গুগলের সাথে অংশীদারিত্বকারী বিভিন্ন ওয়েবসাইটে আপনি যে বিজ্ঞাপনগুলি দেখেন, গুগল এখান থেকে 32.78 বিলিয়ন ডলার আয় করে। এরপর তৃতীয় নম্বরে রয়েছে ইউটিউব বিজ্ঞাপন, 29 বিলিয়ন ডলার এখান থেকে আসে। অর্থাৎ ইউটিউব চলাকালীন ভিডিওতে আমরা যে বিজ্ঞাপনগুলি দেখতে পাই, এখানে একটি খুব আকর্ষণীয় বিষয় রয়েছে, এই বিজ্ঞাপনগুলি ইউটিউবারদের আয়ের উৎস। বিজ্ঞাপনদাতারা এই বিজ্ঞাপনগুলি দেখানোর জন্য যে অর্থ প্রদান করে তা কন্টেন্ট ক্রিয়েটর এবং গুগলের মধ্যে ভাগ করা হয়, যেমন 45% টাকা গুগলের কাছে যায় এবং 55% টাকা ক্রিয়েটরদের কাছে যায়। তাই সকল ক্রিয়েটরদের কাছ থেকে ইউটিউবের অংশ এক বছরে গুগলের জন্য 29 বিলিয়ন ডলার আয় করে। একইভাবে গুগল প্লে স্টোরের অ্যাপ রয়েছে। যখন একজন অ্যাপ নির্মাতা গুগল প্লে স্টোরের মাধ্যমে তার অ্যাপ বিক্রি করে, 70% আয় সেই অ্যাপ নির্মাতার কাছে যায় এবং 30% আয় গুগলের কাছে যায়। তাই এই অ্যাপগুলির বিক্রয় থেকে এবং অন্যান্য ফোন এবং ল্যাপটপ বিক্রি করে গুগল যে অর্থ আয় করে, তা চতুর্থ স্থানে আসে 29 বিলিয়ন ডলার, প্রায় 10.4%। এবং শেষ প্রধান আয়ের উৎস হল গুগল ক্লাউড, যার 26 বিলিয়ন ডলার আয় করে। এখন একটু জেনে নেই যে গুগল এই অর্থ কোথায় ব্যয় করে। প্রায় 40 বিলিয়ন ডলার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে ব্যয় করা হয়, যাতে নতুন পণ্য এবং পরিষেবাগুলি গবেষণা করা যায় এবং নতুন ব্যর্থতাগুলি সঠিক করার চেষ্টা করা যায়। উৎপাদন বহির্ভূত খরচের জন্য প্রায় 44 বিলিয়ন ডলার ব্যয় করা হয়, যেমন অফিস ভাড়া, হিসাবরক্ষণে ব্যয়, কর্মচারীদের স্যালারি দেওয়া ইত্যাদি। সমস্ত খরচ সহ প্রায় 207 বিলিয়ন ডলার হয়, যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি তাদের পুরো কোম্পানির ব্যালেন্স শিট। এখানে আপনি আরও দেখতে পাচ্ছেন যে 2022 সালে কর পূর্ব আয় 71 বিলিয়ন ডলার এবং তারা প্রায় 11 বিলিয়ন ডলার কর প্রদান করে এবং প্রায় 60 বিলিয়ন ডলার মুনাফা করে। এই পুরো ব্যবসায়িক মডেলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই ফ্রি সার্ভিস। এই ফ্রি সার্ভিস দিয়ে কিভাবে করে লাভ করা সম্ভব? এর দুটি কারণ আছে। প্রথমটি হল এই সমস্ত ফ্রি জিনিস সম্পূর্ণ ফ্রিতে নয়, এগুলো বেসিক লেভেল পর্যন্ত ফ্রি দেওয়া হয়। কিন্তু আপনি যদি একটি প্রিমিয়াম পরিষেবা চান, তবে আপনাকে অর্থ প্রদান করতে হবে। এটি একটি খুব সাধারণ ব্যবসায়িক কৌশল, যাকে ফ্রিমিয়াম মডেল বলা হয়। ফ্রি প্লাস প্রিমিয়াম, এবং অনেক কোম্পানি এটি ব্যবহার করে। স্পটিফাই, লিঙ্কডইন, জুম এবং এখন টুইটারেও এটি ব্যবহার করে। সহজ কথায়, সাধারণ মূল জিনিসটি আপনাকে ফ্রিতে দেওয়া হবে, কিন্তু আপনি যদি একটি প্রিমিয়াম পরিষেবা চান, তবে আপনাকে এর জন্য অর্থ প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ, জিমেইল ব্যবহার করা ফ্রি, কিন্তু এর স্টোরেজ সীমা 15 জিবি। আপনি যদি এর চেয়ে বেশি স্টোরেজ চান, তবে আপনাকে অর্থ প্রদান করতে হবে, অর্থাৎ প্রিমিয়াম করতে হবে। গুগল ড্রাইভ ব্যবহার করা ফ্রি, কিন্তু এর স্টোরেজ সীমা 15 জিবি। আপনি যদি এর চেয়ে বেশি চান, তবে আপনাকে অর্থ প্রদান করতে হবে। ইউটিউবে ভিডিও দেখা ফ্রি, কিন্তু এর মধ্যে বিজ্ঞাপন থাকবে, সাধারণ লেভেল থাকবে। আপনি যদি বিজ্ঞাপনগুলি সরাতে চান, যদি আপনি ফুল ভার্সন চান, তবে আপনাকে অর্থ প্রদান করতে হবে। কিন্তু গুগলের ক্ষেত্রে এটা খুবই মজার যে বেশিরভাগ মানুষ এখনও তাদের পেইড পরিষেবা ব্যবহার করে না। যারা ইউটিউব দেখেন তাদের 95% মানুষ প্রিমিয়াম কিনে না। জিমেইল বা গুগল ড্রাইভ ব্যবহার করেন তাদের 95% মানুষ নরমাল ভার্সন ব্যবহার করে, এর জন্য তাদের কোনো টাকা দিতে হয় না। কিন্তু তবুও গুগল তার বেশিরভাগ রাজস্ব ফ্রি পরিষেবা থেকে অর্জন করে। কিন্তু কিভাবে? সেটা হলো আমাদের ব্যবহার তথ্য সংগ্রহ। আমরা যত বেশি ফ্রি পরিষেবা ব্যবহার করি, গুগলের কাছে আমাদের তত বেশি ডেটা পাওয়া যায়, অর্থাৎ ব্যবহারিক তথ্য তাদের কাছে রেকর্ড হয়। আমরা গুগলে যা কিছু অনুসন্ধান করি, ইউটিউবে আমরা যে প্রতিটি ভিডিও দেখি, আমরা যে প্রতিটি ইমেল পাঠাই, এই সমস্ত ডেটা বেনামে সংগ্রহ করা হয় এবং লক্ষ্যবস্তু বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়। আপনি অবশ্যই এটি নিজেই দেখেছেন। আপনি যদি ইউটিউবে একটি স্বাস্থ্যকর রেসিপি অনুসন্ধান করেন, তখন আপনি যখন গুগলের এই ওয়েবসাইটে থাকবেন, তখন আপনি স্বাস্থ্যকর বিষয়ে অন্যান্য ভিডিও বিজ্ঞাপন অটোমেটিক আপনার সামনে পাবেন। আপনি যদি গুগলে দুবাই হোটেল অনুসন্ধান করেন, তাহলে আপনি দুবাই পর্যটন, দুবাইয়ের বিভিন্ন আকর্ষণ সম্পর্কে বিজ্ঞাপন পেতে শুরু করবেন। টার্গেটেড বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল একটি অত্যন্ত উন্নত মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে।
এটি আরও ভালোভাবে বোঝার জন্য গুগল ঠিক কিভাবে বিজ্ঞাপন টার্গেট করে। গুগল আপনার ব্যবহৃত তথ্য থেকে ধারণা নেয় আপনার বয়স কত, আপনি কি পুরুষ না মহিলা, আপনি কোন দেশে থাকেন, আপনি কোন শহরে থাকেন, আপনি কোন জিনিসগুলি অনুসন্ধান করেন, আপনি কি পছন্দ করেন, এই সমস্ত বিষয়ের ভিত্তিতে আপনার প্রোফাইল তৈরি করা হয়। বিজ্ঞাপনদাতা এই সমস্ত তথ্যগুলি বেছে নিতে পারে, সেই অনুযায়ী বিজ্ঞাপন অটোমেটিক আপনার সামনে তুলে ধরে। ভালোভাবে বোঝার জন্য লক্ষ্য করুন, উদাহরণস্বরূপ আপনার পোশাক বা চশমা বিক্রি করার জন্য একটি ছোট ব্যবসা আছে, আপনি পরিচিতির জন্য বিজ্ঞাপন দিবেন এবং আপনি চান যে আপনার বিজ্ঞাপনটি 18 থেকে 25 বছর বয়সী মেয়েরা দেখুক যারা বিশেষভাবে সিলেট অঞ্চলে বাস করে। কিন্তু এই অনুযায়ী কাস্টমার কিভাবে আপনি সংগ্রহ করবেন, কিভাবে খুঁজে পাবেন, কিভাবে আপনার বিজ্ঞাপন দেখাবেন, তখন আপনার এই কাজ গুগল করে দেবে। এখানে গুগলের কাজ হল একজন বিজ্ঞাপনদাতাকে একজন ব্যবহারকারীর সাথে মেলানো। বিজ্ঞাপনদাতার চাহিদা অনুযায়ী গুগল আপনার বয়স, অঞ্চল এবং পছন্দ মিলাবে এবং আপনি গুগলে অথবা ইউটিউবে সেই বিজ্ঞাপন সম্পর্কিত কিছু অনুসন্ধান করে থাকেন। তখন গুগল জানতে পারবে যে আপনি এই বিজ্ঞাপনের জন্য একজন টার্গেট গ্রাহক এবং গুগল আপনাকে এই বিজ্ঞাপনটি দেখাবে। এটি একটি খুব সাধারণ ব্যাখ্যা। এটি গুগল ডিসপ্লে নেটওয়ার্কের একটি অংশ। যদি আমরা এই সমস্ত বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থেকে আসা মোট অর্থের দিকে তাকাই, গুগল বিজ্ঞাপন থেকে আসা মোট অর্থ 237 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। গুগল আমাদের ফ্রি সেবা দেয় এবং আমাদের ব্যবহারের তথ্য বিক্রি করে এই পরিমাণ অর্থ উপার্জন করে। এই হল গুগল কোম্পানির বিজনেস মডেল। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।